এই রকমের একজন বিশ্ব বরেণ্য পণ্ডিত মানুষ, যার গ্রামীণ ব্যাংকের ফর্মুলায় দারিদ্র দূরীকরণের আপনার ক্রাইটেরিয়া সে নোবেল পেল শান্তিতে, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রের দারিদ্র দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তার কি শক্ত পদক্ষেপ দেখেছেন। বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে বোধহয় সবচেয়ে জনসমর্থিত একটা সরকার এবং সবচেয়ে একটা দুর্বল সরকার, যারা ফেসবুকের সাইবার সন্ত্রাসীদের হুমকিতে পুলিশের প্রশাসনের কর্তাদের রদবদল করে, বিভিন্ন মানুষকে গ্রেপ্তার করে, ডিজিটাল মব, অফলাইন মবের কারণে বিভিন্ন মানুষকে মামলার আসামি করছে। আমি ভালো কথা বলি, বক্তব্য শুনবেন, মিলিয়ন মিলিয়ন মানুষ তালিও দেবে, ভাই এগিয়ে যান, চালিয়ে যান ভাই, আপনার দেশের ভবিষ্যৎ, কিন্তু সহজে ভোট দিবে না। আমরা যা খাই আর যেই পরিবেশে বসবাস করি, এইটা একেবারে স্বয়ং আল্লাহর মানে এই রহমত ছাড়া এর মধ্যে মানুষের বসবাস করা, বেঁচে থাকা সম্ভব না। মানে কোভিডের সময় আমাদের একজন বলছিলেন, কারণ দেখছেন ইউরোপ আমেরিকা বাইরের দেশগুলোতে হাতে মাস্ক, এই মুখে মাস্ক, গ্লোভস, তারপরে আপনার কত ধরনের প্রোটেকশন। বাংলাদেশের মানুষ আমরা কোভিডের মধ্যে কি প্রোটেকশন নিয়েছি? ইভেন গ্রামের মানুষ, শহরের মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত কয়জনে মাস্ক কিনতে পারতো, কয়জনে অন্যান্য প্রোটেকশন গুলো ইউজ করতে পারতো, স্যানিটাইজ। তো এর মধ্যে দিয়ে আমরা কিন্তু খুব বেশি আক্রান্ত হইনি। অনেক বলছে যে মাছ যে পরিমাণ ফরমালিন খাওয়ার ফলে আমাদের যে প্রোটেকশন ক্ষমতা তৈরি হয়েছে, কিংবা ভেজাল খেয়ে কাজে ছোটখাটো ভাইরাস টেরাস আমাদের কিছু করতে পারবে না। তাহলে ওই যে আমরা এই ভেজালের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসছি, প্রত্যেকটা স্তরে স্তরে ভেজাল দূষণ। দেখেন একজন একটা গল্প লিখছে ফেসবুকে যে আপনার শামসু ভাই দুধ বেচে, 8 কেজি দুধ 8 লিটার দুধ 2 লিটার পানি দিয়া 10 লিটার বানায়। যে নাজিম ভাইয়ের মাছ বেচে, সে হচ্ছে আপনার মাছের ফরমালিন দিয়ে মাছ দিনের পর দিন বেচে। ডাক্তার সাহেব তার ছেলে মাছ ভালোবাসে, দুধ খায়, ওই দুধ কেনে, ওই মাছ কেনে। আবার ডাক্তার সাহেবের কাছে যখন এই নাজিম ভাই, শামসু ভাইরা যায়, তাদের প্রেসক্রিপশনে লিখে দেয় বুয়া কোম্পানির ওষুধ, যেই কোম্পানির কমিশন বেশি দেয়, টেস্ট লাগে না, একটা জায়গায় 2টা। যদিও আসিফ নজরুল সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করছে কথা বলতে গিয়েও, তো যেই কথায় দুঃখ প্রকাশ করা লাগে সেই রকম কথা না বলাই বোধহয় ভালো। আর একজন উপদেষ্টা কথা বলে স্থির থাকতে পারবে না, কিন্তু তিনি তো মিথ্যা কথা বলেন নাই, অসৎ কিছু বলেন নাই। জাফরুল্লাহ চৌধুরী আজকে আমাদের মাঝে নাই, উনি একজন ডাক্তার, উনি বলেছিলেন অনেক আলোচনায়, এমনকি সর্বশেষ যে এই দামি নির্বাচনে বিএসএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক প্রাণগোপাল দত্ত, উনি নিজে বলেছেন যে ডাক্তাররা যদি কমিশন না খায় পরীক্ষা নিরীক্ষার খরচ 60% কমে যাবে। এটা বলছে বিএসএমইউর একটা সেমিনারে। তাহলে উনি তখন আওয়ামী লীগের আমলে ওই সাচিব টাচিবের নেতারা তো ছিল, ওর মধ্যে থেকে বলছেন যে 60% খরচ কমে যাবে। এবং কথাটা বাস্তব। জাফরুল্লাহ চৌধুরী একটা ওষুধ নীতি করেছিলেন এরশাদ সরকারের সময়, স্বৈরাচার আমলের সময়। যেই ঔষধ নীতির ফলে বাংলাদেশের ওষুধ আজকে পৃথিবীর প্রায় আপনার শতাধিক দেশে রপ্তানি হয়, এবং একমাত্র আমরা সম্ভবত ওষুধের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। হাতে গোনা আপনার 4 থেকে 5টা আইটেমের ব্যতীত আমাদের ওষুধ বাইরে থেকে আমদানি করা লাগে না। তো ওষুধ দিতে ওনার এই প্রচেষ্টা বিকশিত হয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু উনি বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আজীবন শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিলেন। ওনার সদস্যপদ প্রত্যাহার করেছে, ওনার এই গণস্বাস্থ্যে আগুন দেওয়া হয়েছে, ওনাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল সমস্ত মাফিয়ারা, যারা বাইরের এই ঔষধ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। তো আজকে এই স্বাস্থ্য সেবায় এখন যে আমাদের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের যে পরীক্ষা নিরীক্ষার খরচ এবং সবচেয়ে মানুষের ভোগান্তি, প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই আপনাদেরকে। সেদিন আমি রাজশাহী থেকে আসতেছিলাম, একটা ট্রেনের কামরা 4টা স্লিপিং বেড, ঈশ্বরদীর থেকে এক ভদ্র মহিলাকে নিয়ে ওঠা হয়েছে, যে উনি খুবই অসুস্থ, আমার ছিল নিচের তলায়, এখন তাহলে ওই মহিলা উপর তলা উঠতে হবে, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, উনি তো উঠতে পারবে না। পরে আমরা নিচে ওনাকে ব্যবস্থা করালাম। ওনার সাথে একজন মহিলা আরো 2জন পুরুষ, তারা ছেলের বউ। কেন? সে ট্রিটমেন্ট করতে আসছে ঢাকায়, তাদের জন্য আসছে। তাদের যদি ঢাকায় বাসা নাই, থাকবে কোনো আত্মীয়ের বাসায় অথবা কোনো হোটেলে,
পরীক্ষা নিরীক্ষা করতে দেবে, একজনের সাথে দুজন যাবে, কতগুলো মানুষের আর্থিক ব্যয়, শারীরিক মানসিক কষ্ট, ওইদিকে বাড়িতে যদি কৃষি কাজ করে ওইখানে হ্যাম্পার। তাহলে দেখেন চিকিৎসা নিতে এসে কত দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আবার ঢাকা মেডিকেলে কিংবা বিএসএমই সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা পেতে পেতে জুতা স্যান্ডেল ক্ষয়। তারপর আবার পরিচিত লোকজন না থাকলে সিট মিট মেলে না, ভর্তির ডেট পাওয়া যায় না। তাহলে এই মানুষগুলো কোথায় চিকিৎসা করাবে? এইটা নিয়ে কোনো কেউ ভাবে? কেউ কয়টা মানুষ কথা বলেছে? এই ইন্টারিম সরকার 10টা বিভাগে যদি আইসা ধরেন 1000 কোটি টাকা করে 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিত, যে আমি 10টা বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। এই যে ডক্টর ইউনূসের জন্য ইতিহাস হতো, মানুষের মুখে মুখে থাকতো যে ডক্টর ইউনূস এটা করে গেছে। এই ধরনের কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন? কিংবা আপনারা জনপ্রশাসন আপনারা যদি দেখতেন যে না, ইউনূস সাহেবের কাছে গেলে নাগরিক হিসেবে আমরা যে নাগরিক মর্যাদার জন্য লড়াই করেছি, বৈষম্য নিরসনের জন্য, যে আপনি ইউনো অফিসে যাচ্ছেন একজন নাগরিক হিসেবে, এসিল্যান্ডের কাছে যাচ্ছেন, আপনি একটু সম্মানের সহিত তার কাছে একটা বিহেভ পাচ্ছেন। আপনার আম পাবলিকের পাত্তা আছে ইউনো কিংবা এসিল্যান্ডের কাছে? মেম্বার চেয়ারম্যানদের দরকারে পাত্তা নাই, যদিও তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি। তাহলে আমরা যদি দেখতাম যে এই জনপ্রশাসনকে জনবান্ধব করা হয়েছে, যে প্রকৃত অর্থে যে তারা প্রজাতন্ত্রের সেবক, সেটা ইউনূস সরকার এসে একটা বিশাল চেঞ্জ করেছে। মানুষ সন্তুষ্ট তো না, থানা পুলিশে যাইতে এখন ভয় নেই, থানা পুলিশে, ইউনো অফিসে, ভূমি অফিসে এখন দালাল নাই, এখন ঘুষখোর নাই। এই ধরনের কোনো পরিবর্তন হয়েছে? তো মানুষ যে আমরা গত 1 বছর ধরে যে সংস্কারের জন্য চিল্লাইলাম, পত্র পত্রিকায় টক শোতে কত ধরনের গলাবাজি, লেখালেখি, সংস্কারটা 1 বছর কি হয়েছে আপনারা লক্ষ্য করছেন? কিছু হয় নাই। খুবই আমরা যেটা বলে 1 বছর পরে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, এই রকমের একজন বিশ্ব বরেণ্য পণ্ডিত মানুষ, যার গ্রামীণ ব্যাংকের ফর্মুলায় দারিদ্র দূরীকরণের আপনার ক্রাইটেরিয়া সে নোবেল পেল শান্তিতে, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রের দারিদ্র দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তার কি শক্ত পদক্ষেপ দেখেছেন। বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে বোধহয় সবচেয়ে জনসমর্থিত একটা সরকার এবং সবচেয়ে একটা দুর্বল সরকার, যারা ফেসবুকের সাইবার সন্ত্রাসীদের হুমকিতে পুলিশের প্রশাসনের কর্তাদের রদবদল করে, বিভিন্ন মানুষকে গ্রেপ্তার করে, ডিজিটাল মব, অফলাইন মবের কারণে বিভিন্ন মানুষকে মামলার আসামি করছে, গ্রেপ্তার করছে, হয়রানি করছে। এইটাকে আমরা এই ধরনের একটা সরকারের দ্বারা চেয়েছিলাম। তো আজকে এই যে আপনারা হেডলাইনে যে আলোচনা করেছেন, এটা খুব প্রাসঙ্গিক ছিল। ধরেন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যারা সিভিল সোসাইটির লোক থাকে, তারা অনেকে বিশেষজ্ঞ, তারা বারবার বলছিল বাংলাদেশের মতো এই ওভার পপুলেটেড কান্ট্রি, এটাকে এগিয়ে নেওয়ার জন্য, একটা ভালো সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করা দরকার, শক্তিশালী করা দরকার, তাদেরকে ক্ষমতায়ন করা দরকার। 1 বছরে এই সরকার আসলো, এটা দামি নির্বাচন, বিতর্কিত নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, তাদেরকে আপনার পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন বিভিন্ন প্রতিনিধিদেরকে স্যাক করলো। স্যাক করার পরে এই যে একটা বিশাল পরিসর, আপনারা মেম্বারে আছেন 55,000, প্রায় লোকাল প্রতিনিধি মোট মিলে 60,000 প্রতিনিধি। তাহলে এই 1 বছরে এটা কি বলবেন, ব্যাকুল সরকার বলবেন, আহাম্মক সরকার বলবেন? 1 বছরে কোনো জায়গায় নির্বাচিত প্রতিনিধি নাই। চালাচ্ছে কে? ইউনোরা, ডিসিরা। তারা কেউ জেলা পরিষদ চালাচ্ছে, পৌরসভা চালাচ্ছে, আপনার ইউনিয়ন অনেক জায়গায় চালাচ্ছে, সহকারী ভূমি কমিশনার আবার দেখা যায় সেই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব। এর চেয়ে মস্করার কিছু আছে? এইখানে এই যে মানুষের যে আপনার বলে জন্ম সম্পত্তির বিভিন্ন ধরনের সনদ, ওয়ারিশনামা, এই সমস্ত বিষয়গুলো এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা 6 মাস যায়, 1 বছরে সে কিছু চিনে। এবং লোকাল আপনারা মেম্বার চেয়ারম্যানরা একটা সমস্যা, যেভাবে সবার কাঁধে হাত দিয়ে 2জনকে 2একটা থাপ্পড় দিয়ে একটা মীমাংসা করে দিতে পারেন, এইটা কি ওনারা পারবে? তাহলে 1টা বছর ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, এইটা নিয়ে কেউ কথা বলে নাই। বরং আমরা অনেকে বলছি, আমাদের রাজনৈতিক অনেক মিত্ররা বলছে না এটা বললো না, আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন পরে, কারণ জাতীয় নির্বাচনে অনেকে এমপি হয়ে যাবে, সংসদ যাবে, মন্ত্রী হবে। ইয়া ভাই বলছে হ্যাঁ, যদি সৌভাগ্য থাকে আমরা হয়তো হতে পারি, আমরা জানি না। কিন্তু আমাদের চেয়ে আমাদের কাছে দেশের স্বার্থটা দেখা উচিত। 1টা বছর জনপ্রতিনিধি নেই, কোনো আলাপ আলোচনা নাই। এবং যে বিধানটা করলো বা আগেও যেটা ছিল প্রশাসক দিয়ে, সামনে নির্বাচিত সরকারও দেখবেন পছন্দ হবে না, অনেক জায়গায় নির্বাচন, প্রতিপক্ষ মামলা দিয়ে
জেলে থাকবে, দৌড়ের উপরে থাকবে, প্রশাসক দিয়ে চালাবে। এই যে একটা প্র্যাকটিস শুরু হয়েছে, এক্সাম্পল, এটা খুব ভালো এক্সাম্পল হলো না। আমরা বারবার বলছিলাম যে স্থানীয় নির্বাচনটা দেন। তো স্থানীয় পর্যায়ের আমরা দারিদ্র্য দূরীকরণ বলি, আমরা সুষম উন্নয়নের কথা বলি, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে অবশ্যই ইউনিয়ন পরিষদের এই আপনার একেবারেই প্রান্তিক লেভেলের প্রতিনিধি হিসেবে মেম্বাররা। এখন ওই যে প্রিন্স ভাই বলেছেন, প্রিন্স ভাই ভালো কথা বলেন, কিন্তু বামপন্থী মানুষ তাতে ভোট দিবেন না। আমি ভালো কথা বলি, বক্তব্য শুনবেন, মিলিয়ন মিলিয়ন মানুষ তালিও দেবে, ভাই এগিয়ে যান, চালিয়ে যান ভাই, আপনার দেশের ভবিষ্যৎ, কিন্তু সহজে ভোট দিবে না। ভোট এতদিন ধরে দিয়ে আসছে নৌকা এবং ধানের শীষ, কারণ দুইটাই দেশের প্রতিষ্ঠিত মার্কা, ওর বাইরে চিন্তা করে না। এখন তাহলে এই রাজনৈতিক দলগুলোকে কেন মানুষ ভোট দিচ্ছে? পরিষ্কার কথা, এখন এই গত 1 বছরে ইউনিয়নের ফেয়ার কার্ড, বিজিবি, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, যার দল বড় সে এসিল্যান্ড অফিসে, ইউনো অফিসে চাপ তৈরি করে তালিকা করাই দিচ্ছে, আর যারা পাচ্ছে তারা তার মিছিল মিটিং এ যাচ্ছে, দল করতেছে। প্রিন্স ভাইকে কেন ভোট দিবে? প্রিন্স ভাই কি কেউ চাল দিতে পারবে, বয়স্ক ভাতা দিতে পারবে, বিধবা ভাতা দিতে পারবে? তাহলে এই সিস্টেমের একটা পরিবর্তন দরকার ছিল না? আমরা কেন মানুষকে, সরি যে খুব এটা একটা অসম্মানজনক অড হইলো, ভিখারির মতো ট্রাকের পিছনে মানুষকে লাইনে দাঁড় করাই দেব চালের জন্য, ডালের জন্য? এর তো একটা আধুনিক পদ্ধতি করা যেত, একটা সুন্দর ম্যানেজমেন্ট করা যেত। আর আমি কেন ওই দিচ্ছি কি চাল, পেঁয়াজ, তেল, সরকার যদি এই ধরেন সাধারণ মানুষ তো মোটা চালই কিনে, মোটা চালে ভর্তুকি দেখ, যে চাল সারা বাংলাদেশে মোটা চাল 45 টাকা বিক্রি হবে, কারণ ট্রাকের পেছনে লাইন ধরতে হবে না, কিংবা ধরেন ইউনিয়ন পরিষদে বা বিভিন্ন জায়গায় এই ঝামেলাই পড়তে হবে না। সয়াবিন তেল সব মানুষ ইউজ করে, মিলন ভাইদের মতো বাজার প্রতিষ্ঠাতারা অলিভ অয়েল, সূর্যমুখী বিভিন্ন ধরনের তেল খাবে, তো সয়াবিন তেল খাবে গরিব মানুষ। তো ঠিক আছে, গরিব মানুষের জন্য আপনি ওইটাকে ভ্যাট, ট্যাক্স, শুল্ক কমাইয়া যেন মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে কিনতে পারে সেই ব্যবস্থা করেন। সেটা না করে এই সিস্টেমকে জিয়ে রাখার জন্য, যে এই রাজনৈতিক ভাবে এই মানুষকে জিম্মি করে তাদেরকে রাজনৈতিক জন্তু বানানোর জন্য, যে তাদের মিছিল মিটিং করবে, তাদের পক্ষে স্লোগান দেবে, এই জন্য এই সমস্ত আপনার রেশন মেশনের সিস্টেম গুলো তারা জিয়ে রাখছে। এটা স্থায়ী সমাধানের দিকে তারা যাচ্ছে না। তো আমি মনে করি এই যে আপনাদের বেতন সম্ভবত 3300 সামথিং, 3600, তাহলে ওই প্রিন্সিপাল সামাজিকতার খাতে আপনি তো ওইখানের মাতব্বর, নির্বাচিত মানে লিডার, তাহলে ওই অমুকের ছেলের খতনা, মেয়ের বিয়ে, এসব সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যাওয়া লাগে। তাহলে আপনি যে তাদের ওখানে যাবেন, একটা উপহার তো দিতে হয় ছোটখাটো। তারপরে একজনের ঝামেলা হয়েছে, কেউ গলায় ফাঁসি দিছে, ওইখানে যাইতে মেম্বারের 2 জন নিয়ে চা খাওয়াইতে হয়, এই গাড়ি ভাড়া দিতে হয়, টুকটাক এই কেসটা করতেন। এখন এই কেসটা যার জমি আছে সে বেচা করলো, যার জমি নেই সে কি করবে? তাহলে তো তার তো চুরি করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা সুশাসনের কথা বলছি, কিন্তু আমরা ভাবতেছি না যে এই মানুষগুলো কাজ করে, তাদেরও এই কাজের জন্য যে সাপোর্টটা প্রয়োজন, তার পরিপূর্ণ সাপোর্ট রাষ্ট্রের দেওয়া দরকার। ইউনিয়ন পরিষদের মেম্বারদের মিনিমাম আমি মনে করি 20 থেকে 25,000 টাকা বেতন হওয়া দরকার। একইভাবে চেয়ারম্যানেরও বেতন আমি মনে করি মিনিমাম 50,000 টাকা একটা চেয়ারম্যানের বেতন হওয়া দরকার। দিচ্ছে কি? চেয়ারম্যানকে সর্বসাকুল্যে বোধ হয় 12,000 টাকা না 16,000 টাকা পাচ্ছে, 10,000 টাকা। তাহলে এখন ওনার তো তাহলে ওই চাল চুরি ছাড়া কোনো গতি নেই। আর মেম্বারকেও যদি এই অবস্থায় রাখে, প্রতিষ্ঠিত লোক ছাড়া, এই অনিয়ম তো ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এই দাবিটা আপনাদের তোলা উচিত ছিল, অনেকে দাবি তুলছে না। তারপরে আমরা গতকালকে একজন বলছে যে ডক্টর ইউনূসের এই সময় দায়িত্ব নিয়ে কি হতে পারতেন, উনি নেলসন ম্যান্ডেলা হতে পারতেন। বাংলাদেশের কোনো সংঘাত পরিস্থিতির পরে, একটা গণ অভ্যুত্থানের পরে তিনি সমস্ত জাতিকে একটা রিফর্ম অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ করেছেন। অথবা তিনি সিঙ্গাপুরে লি কুয়ান ইউ, যেটা বলে আপনার বেনিভোলেন্ট ডিক্টেটরও বলতে পারেন কেউ, বা নানান ভাবে তার মতো হতে পারতেন। কিন্তু তার তো সেই আগ্রহ বা ইচ্ছা কিংবা ফাংশন গত 1 বছর দেখি নেই। তাহলে এখন তিনি কি করবেন? তার এখন সেই লি কুয়ান হওয়ার সুযোগ নাই, নেলসন ম্যান্ডেলা হওয়ার সুযোগ নাই। এখন সে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি বিদায় নেওয়ার চিন্তা ভাবনা করছে। ভালো, কারণ দেশ চালাইতে পারছেন না, দেশে ক্রাইসিস ডেভেলপ হচ্ছে, যত দীর্ঘায়িত হবে সরকারের মেয়াদ তত সংকট বাড়বে, নির্বাচনটা তো দিতে হবে। তো আমরা বারবার বলছিলাম যে নির্বাচনটা দিবেন, তার আগে
যে বিষয়গুলো নিয়ে আমরা এত জাতীয় ঐক্যমত্য কমিশন এত কিছু আলাপ আলোচনা করলাম, তার মধ্যে আপনাদের একটা বিষয় আছে যে স্থানীয় সরকারকে আপনার সংস্কার করে এইটিকে ফাংশন করা, প্লাস হচ্ছে আপনার এইটাও নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে, মিনিস্ট্রির অধীনে না, নির্বাচনটা হবে সরাসরি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। যে নির্বাচন কমিশনের কাজ জাতীয় নির্বাচন প্লাস স্থানীয় নির্বাচনও তারা তাদের মতো করে পরিচালনা করবে। কারণ এই স্থানীয় নির্বাচন আমরা দেখেছি যেই সরকার ক্ষমতায় থাকে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করে, তাদের নেতাকর্মীরা কেন্দ্র দখল বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে। যেখানে আমরা বলছিলাম যে যদি ডক্টর ইউনূস সরকারের এই ইন্টারিমের সময় বাংলাদেশে একটা স্থানীয় নির্বাচন হতো একবার, বাংলাদেশে অনেক আপনার কি বলবেন সাধারণ মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে অংশগ্রহণের সংখ্যাটা বাড়তো, নেতৃত্ব আসতো এবং আগামী জাতীয় নির্বাচনটা ভালোভাবে হতো। কিন্তু সেটা কেউ চায় নাই, হয় নাই। তো সর্বশেষ আমি যেই কথাটি বলতে চাই, এই আপনাদের ইউনিয়ন পরিষদের মেম্বারদের সবাই তার দাবি তো আদায় করে নিয়ে যাচ্ছে, কেউ প্রেস ক্লাব আইসা, কেউ শহীদ মিনার আইসা। আপনাদের এই বেতন বাড়ানোর এই সরকারকে দিয়ে করাইতে হবে। আপনারা আপনাদের দাবিটা 20,000 টাকা মিনিমাম সম্মানী করতে হবে। শুধু আমি আপনাদের কথা বলি নাই যে আপনাদের এখানে কিছু তালি পাবো, আমরা বলছি দেখেন শিক্ষকদেরকে বলা হয় জাতির কারিগর, শিক্ষকদেরকে বলা হয় সমাজের আদর্শ। তাহলে শিক্ষক যদি সেকেন্ড ক্লাস চাকরি করে সে কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিকের জন্ম দেবে, সে কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবে? আমরা বলছিলাম যে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকই সো তাদের আপনার চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনাদের মতো আরেকটা বিপদে পড়ে থানার এসআই ওসিরা, এলাকায় ঝামেলা হয়, নানান ধরনের ক্রাইসিস হয়, ওনাদের পেট্রোলিং এ চলে যাওয়া লাগে, 5 জন নিয়ে 7 জন নিয়ে চলে যাওয়া লাগে, থানা থেকে অনেক সময় খরচ দেয় না, তাহলে খরচটা উনি পাইবে কই? তাহলে আরেকজনের পকেটে থাবা দিবে। তাহলে এইভাবে আপনি অসৎ হওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। সেজন্য আমরা বলছিলাম যে এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রয়োজন আরো ডাবল বাড়াইয়া তারপরে দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেন। কারণ যদি আপনার উপজেলার ইউনো, ওসি, ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এই রকমের আপনার 8-10টা লোক যদি শক্তভাবে চায় আমাদের এই দুর্নীতি নির্মূল করা, সুশাসন নিশ্চিত করা, বৈষম্য নিরসন করা, এটা খুব বেশি ডিফিকাল্ট হয় না। তাহলে তাদেরকে সেই ফ্যাসিলিটিসটা এনশিওর করতে হবে। ধরেন আমার বন্ধু, আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়লাম, তারা প্রাইভেট ব্যাংকে ঢুকলো, ডাচ বাংলা ব্যাংকে কিংবা প্রিমিয়ার ব্যাংকে, একজন আপনার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে প্রাইভেট ব্যাংকে সে 40-45 হাজার টাকা বেতন ইনিশিয়ালি পাচ্ছে। তাহলে বিসিএস যে সে তো ওই যে বিসিএস ছেলে ফার্স্ট ক্লাস অফিসার, সে ম্যাজিস্ট্রেট কিংবা সহকারী পুলিশ সুপার, কিন্তু সে বেতন পায় 29,000 টাকার মতো। তাহলে প্রাইভেটের চাকরি করে সে বেতন পাচ্ছে, ভালো রেজাল্ট থাকলে, ভালো ব্যাংক ট্যাঙ্ক হলে, কর্পোরেট প্রতিষ্ঠান হলে মিনিমাম আপনার 35 থেকে 40,000 টাকা। ফার্স্ট ক্লাস অফিসার পাচ্ছে 29,000 টাকা। তাহলে তো তার ধান্দা করা ছাড়া কিছু উপায় থাকে না। তো এই অসঙ্গতিগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় নাই, আপনারা আজকে তুলেছেন। ইউনিয়ন পরিষদ, আমরা চাই ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী করা হোক। ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের একটা রাস্তা, যেমন বলছে আমরা চাল কিনি, ডাল কিনি, তেল কিনি, সাবান কিনি, বিভিন্নভাবে এই ট্যাক্স তো নিচ্ছে সরকার, ভূমি অফিস তার খাজনা নিয়ে নিচ্ছে। তাহলে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারকে যে শক্তিশালী করবেন তার জন্য তাদেরকে কিছু জায়গায় রেভিনিউ কালেকশনের একটা সুযোগ করে দিতে হবে। আর সেটা যদি না পারে তাহলে পরিপূর্ণ খরচ, সুযোগ সুবিধা, বেতন সরকারকে নিতে হবে দায়িত্ব। সেটা আমাদের একটা সুযোগ ছিল এই সরকারের অধীনে, এই সরকারের আমলে এইগুলো নিয়ে একটু কথা বলা। এখনো সরকার ফেব্রুয়ারিতে ইলেকশন করলো, 5-6 মাস বাকি আছে। আপনারা আরো কিছু বিশেষজ্ঞদের নিয়ে আলাপ আলোচনা করেন আপনাদের বিষয়ে আরো কি কি পদক্ষেপ, এবং তারপর প্রধান উপদেষ্টার সাথে আপনারা মিট করেন যে আপনি এটা করে দিয়ে যান, আপনার সরকারের আমলে এটা করতে হবে।